ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। এর আগের দিন আমরা ভারতীয় সংবিধানের ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড সম্পর্কে বিস্তারিত ক্লাসটি করেছি। তো আজকের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব সেটার থেকে এমসিকিউ ক্লাস সম্পর্কে বা এমসিকিউ কিছু প্রশ্ন সম্পর্কে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে। এমনকি তোমরা বুঝতে পারবে তাহলে এই যে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড থেকে কিরকম টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো অবশ্যই ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর তোমরা যারা এখনো জানো না যে আমাদের ওয়েবসাইটে www.পাঁচেরপাঠশালা.com এ যে প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু ডাব্লিউবি মক টেস্ট নেওয়া হচ্ছে। তো সেই মক টেস্ট তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো, নিজেকে যাচাই করো। আর রাত 10টায় কিন্তু তার রেজাল্ট প্রকাশিত হয়। এমনকি প্রত্যেক বুধবার কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পিএসসি মিসলিনিয়াসের এক্সাম বা মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমরা যারা নিজে মিসলিনিয়াসের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই সেই মক টেস্টগুলো দিতে পারো। এটারও রেজাল্ট কিন্তু রাত 10টায় প্রকাশিত হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। 26শে জানুয়ারি 1957 নিচের কোনটির জন্য পরিচিত? অর্থাৎ এই যে 26শে জানুয়ারি দিনটা আছে 1957 সালে, এই দিনে কি হয়েছিল এই চারটির মধ্যে? অপশনে দ্বিতীয় সংসদীয় মেয়াদ শুরু হয়, অপশন বিতে রয়েছে দ্বিতীয় সাধারণ নির্বাচন শুরু হয়, অপশন সিতে রয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ শুরু হয়েছে, এমনকি অপশন ডিতে রয়েছে জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকরী হয়েছে। তো অপশন এ তে দেখো আছে দ্বিতীয় সংসদীয় মেয়াদ শুরু হয়। এটা মেইনলি হয়েছিল 1979 সালে, ঠিক আছে? এরপর দ্বিতীয় সাধারণ নির্বাচন, হ্যাঁ এটা বলতে পারি আমরা 1957 তে হয়েছিল, এটা শুরু হয়েছিল, ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ শুরু হয়েছে। এটা মেয়াদ কবে থেকে শুরু হয়েছে? 1956 থেকে 61, তাই তো? এরপরে দেখো ডি নম্বরে কি রয়েছে? জম্মু ও কাশ্মীরের সংবিধান কার্যকর হয়েছে। এই যে জম্মু ও কাশ্মীরের সংবিধান কার্যকরী, এটাই তাহলে মূল উত্তর, ঠিক আছে? এটাতে দেখো এটা তো 1957 আছে, কিন্তু ডেটটা বলা নেই, কিন্তু এটাতে জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকরী হয়েছে, এটা কিন্তু ডেটও বলা আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জম্মু ও কাশ্মীরের সংবিধান কার্যকরী হয়েছে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি 1987 সালে ফেব্রুয়ারি মাসে রাজ্যের মর্যাদা লাভ করে, অর্থাৎ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে বলতে পারো বা গঠিত হয়? অপশন এ পন্ডিচেরি, অপশন বি দমন ও দিউ, অপশন সি গোয়া, এমনকি অপশন ডি অরুণাচল প্রদেশ। তো এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ। দেখো 1912 সালে অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চল পরিণত হয়। আসামের একটি প্রশাসনিক অঞ্চল নামে কিন্তু প্রথমে 1912 সালে পরিণত হয়েছিল, ঠিক আছে? এবং এরপরে নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার, কি হবে? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, সংক্ষেপে এনইএফটি। তাহলে এনইএফটি মনে রাখবে, এটা 1912 সালে নাম দেওয়া হয়েছিল। 1954 সালে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, এটা তো হলো। এরপর এটি নাম বদলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি অর্থাৎ নেফা, এনইএফএ, নেফা। প্রথমে কি ছিল? অরুণাচল প্রদেশের সর্বপ্রথম নাম কি ছিল? এনইএফটি। এনইএফটির পরে হলো নেফা, নেফার পরে হলো অরুণাচল প্রদেশ। সর্বপ্রথম নাম এনইএফটি, তারপর নেফা, তারপর অরুণাচল প্রদেশ, ঠিক আছে? মনে রাখবে তাহলে এটা। এখান থেকে দুই রকম প্রশ্ন আসতে পারে। কিরকম? অরুণাচল প্রদেশের সর্বপ্রথম নাম কি ছিল? তাহলে অ্যান্সার কি হবে? এনইএফটি। অরুণাচল প্রদেশের এর আগের নামকরণ কি ছিল? তাহলে কি হবে? নেফা ছিল, তাই তো? এরপরে দেখো তৃতীয় প্রশ্ন, ভারতের সংবিধানের 370 ধারা প্রযোজ্য নিম্নের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য? এই যে চারটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে 370 ধারাটা কাদের জন্য বা কার জন্য প্রযোজ্য, ঠিক আছে? দেখো অপশন এ মহারাষ্ট্র, অপশন বি জম্মু ও কাশ্মীর, অপশন সি কর্ণাটক, এমনকি অপশন ডি বিহার। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি জম্মু ও কাশ্মীর, তাই তো? দেখো 17 নভেম্বর 1952 থেকে 31 অক্টোবর 2019
দুটা ডেট মনে রাখবে, 17 নভেম্বর 1952 আর 31 অক্টোবর 2019 পর্যন্ত একটি রাজ্য হিসেবে ভারতের দ্বারা শাসিত হয়েছিল। একটা রাজ্য হিসেবে ভারতের দ্বারা শাসিত হয়েছিল, ঠিক আছে, ভারত শাসন করেছিল, ঠিক আছে। এবং 370 অনুচ্ছেদ এটিকে একটি পৃথক সংবিধান, অর্থাৎ 370 নম্বর যে ধারাটা আছে সে একটা পৃথক সংবিধান, হ্যাঁ, একটি রাজ্যের পতাকা এবং অভ্যন্তরীণ স্বায়ত্ত শাসনের ক্ষমতা প্রদান করেছে, ঠিক আছে। একটা 370 নম্বর একটাই মাত্র ধারা, এই ধারাটা কিন্তু তাহলে কি একটা দেশের মতন করে কিন্তু তাকে ট্রিট করেছে, ঠিক আছে। দেখো এরপরে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উল্লেখ করা হয়েছে প্রথম তফসিলে, দ্বিতীয় তফসিলে, তৃতীয় তফসিলে নাকি চতুর্থ তফসিলে। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উল্লেখ করা হয়েছে প্রথম তফসিলে। অর্থাৎ এই তফসিলে আমরা জানতে পেরেছিলাম যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সীমানা, গঠন, নামকরণ সম্পর্কে বিস্তারিতভাবে, তাই তো। আচ্ছা দেখো এবার পরের প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভারতের নাম ও ভূখণ্ড সংজ্ঞায়িত করা হয়েছে? নাম এবং ভূখণ্ড। নাম, একটা দেশের নাম কেমন হবে, বা একটা রাজ্যের নাম বা কোন একটা জায়গার নাম পরিবর্তন কিভাবে করা যাবে, সীমানাই বা কেমন হবে, ভূখণ্ডের গঠন কেমন হবে, এই সমস্ত কিছু কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে বা সংজ্ঞায়িত করা হয়েছে। কত নম্বর অনুচ্ছেদ? অপশন এ প্রথম অনুচ্ছেদ, অপশন বি দ্বিতীয় অনুচ্ছেদ, অপশন সি তৃতীয় অনুচ্ছেদ, অপশন ডি চতুর্থ অনুচ্ছেদ। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, প্রথম অনুচ্ছেদে কিন্তু এই ভারতের সংবিধানের ভারতের নাম, ভূখণ্ড আর এদের কিন্তু কি সংজ্ঞায়িত করা হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, একটি কেন্দ্রশাসিত অঞ্চল কার দ্বারা শাসিত হয়? কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ আমরা জানি যে রাজ্য কিন্তু শাসিত হয় কার দ্বারা? মুখ্যমন্ত্রীদের দ্বারা, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল কার দ্বারা শাসিত হয় এটা জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথম আছে ভূখণ্ডের গভর্নর অর্থাৎ রাজ্যপাল। নেক্সট দেখো রয়েছে ভারতের রাষ্ট্রপতি সরাসরি, সরাসরি কি রাষ্ট্রপতি করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট দেখো সি নাম্বার, ভারতের রাষ্ট্রপতি তার দ্বারা নিযুক্ত একজন প্রশাসকের মাধ্যমে কিন্তু লেফটেন্যান্ট গভর্নরের নাম পরিচিত যে প্রশাসক। আর অপশন ডিতে রয়েছে অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি। অবশ্যই ভারতের রাষ্ট্রপতি, কিন্তু একা নন। যদি একা হতো তাহলে কিন্তু অপশন বি অ্যান্সার সঠিক উত্তর হতো, কিন্তু এটা কিন্তু হয়েছে কি ভারতের রাষ্ট্রপতি তার দ্বারা নিযুক্ত একজন প্রশাসকের মাধ্যমে কিন্তু এই লেফটেন্যান্ট গভর্নর নামে যে পরিচিত তার দ্বারা কিন্তু কি এই যে কেন্দ্রশাসিত অঞ্চল শাসিত হয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সেভেন সিস্টার্স এর সদস্য? সেভেন সিস্টার্স অর্থাৎ বাংলা কি 7 বোন বলা হয়। আচ্ছা দেখো অপশন এ পশ্চিমবঙ্গ, এটা তো হবেই না। অপশন বি ত্রিপুরা, হলে হতে পারে। অপশন সি উড়িষ্যা, অপশন ডি বিহার। তাহলে এখানকার মধ্যে কোনটা? অবশ্যই অপশন ডি হবে, ত্রিপুরা। এটি 7টি রাজ্যের নিয়ে গঠিত, অর্থাৎ এই যে সেভেন সিস্টারটা কয়টি? 7টি রাজ্যের নিয়ে গঠিত। দেখো প্রথম কি আছে, অরুণাচল প্রদেশ রয়েছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার আছে কি আসাম, তাই তো। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আছে মণিপুর, 4 নাম্বার মেঘালয়, 5 নাম্বার মিজোরাম, 6 নাম্বার নাগাল্যান্ড আর 7 নাম্বার কি ত্রিপুরা। বুঝতে পারলে এই সেই 7টা রাজ্য, যেই 7টা রাজ্যকে আমরা একসঙ্গে কি সেভেন সিস্টার বলে থাকি। সাধারণত সেভেন সিস্টার নামে পরিচিত এই 7টা রাজ্য। এবং ভাই রাজ্য, আচ্ছা বোন বললাম ভাই থাকবে না, তো দেখো ভাই রাজ্য কিন্তু কাকে বলা হয়? সিকিমকে কিন্তু ভাই রাজ্য বলা হয়, ঠিক আছে। এখান থেকে আমরা প্রশ্নগুলোকে, এখানে দেখো এই প্রশ্নতে বলা আছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সেভেন সিস্টারের সদস্য। এখানে ত্রিপুরা না থেকে এখানকার নিচে যে কোনো 6টা, ত্রিপুরা বাদে, ত্রিপুরা যদি কিছুক্ষণ জন্য বাদও দাও, বাদ বাকি যে কোনো 6টা কিন্তু এখানের মধ্যে একটা বুঝতেই পারে। প্রশ্নটা এভাবেও ঘুরে আসতে পারে যে ত্রিপুরাই থাকবে প্রত্যেকবার, এমন কোনো ব্যাপার নেই। ত্রিপুরার বাদে অরুণাচল থাকলো, তা আসাম থাকলো, মণিপুর থাকলো, মেঘালয় থাকলো, ঠিক আছে, যে কোনো একটাই কিন্তু থাকতে পারে। আচ্ছা এরপরে দেখো পরের প্রশ্ন, নিচে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আমাদের বেশিরভাগ সময় এরকম ভুল হয়ে থাকে বা স্টুডেন্টরাও বলে থাকে যে স্যার আমরা কিন্তু লাস্টে যে নয় এটাকে লক্ষ্য করিনি। তো তাড়াহুড়োতে দেখে নিলাম যে নিচে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল, এই 9টা মাঝে মাঝে চোখ যায় না পরীক্ষার হলে। তো এই যে 9 এটা বুঝতে হবে। প্রথমে কি আছে? গোয়া, অপশন বি লাক্ষাদ্বীপ, অপশন সি দাদরা এবং নগর হাভেলি, অপশন ডি চণ্ডীগড়। তাহলে আমরা বুঝতেই পারছি এর অ্যান্সার হবে অপশন এ
গোয়া। দেখো 1961 সালে ভারত সরকার এটিকে ভারতের অংশ করে নেয়। অর্থাৎ এই যে 1961 সালে আগে যে সময় ভারত কার্যকরী হয়েছিল, 1950 সালে সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, সেই সময়টা কিন্তু এই গোয়া আমাদের ভারতের অধীনে ছিল না। এটা মেইনলি 1961 সালে ভারতের অধীনে হয়েছে। দেখো 1987 সালে কোঙ্কনি ভাষা আন্দোলনের পর গোয়াকে রাজ্যের মর্যাদা দেওয়া হয়। কোঙ্কনি ভাষার যে আন্দোলনটা হয়েছিল, আন্দোলনের পর থেকেই মেইনলি গোয়া কিন্তু ভারতের একটা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। গোয়াকে ভারতের 25তম রাজ্যে পরিণত করা হয়, অর্থাৎ গোয়া ভারতের 25তম রাজ্য। তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে আমরা জানলাম গোয়া। এবার যদি প্রশ্ন আসে গোয়া কততম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 25, তাই তো, 25তম। দেখো নেক্সট প্রশ্নের পর, ভারতের সংবিধান ভারতকে কি হিসেবে বর্ণনা করে, অর্থাৎ ভারতের সংবিধানটা কি রকম যেটা ভারতকে প্রকাশ করেছে বা ভারতকে প্রকাশ পায়। দেখো আংশিকভাবে একক এবং আংশিকভাবে ফেডারাল। আংশিকভাবে একক এবং আংশিকভাবে ফেডারাল। ফেডারাল মানে বলতে পারি এখানে যে যেখানে ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র ও রাজ্য অসমভাবে কাজ করে। অপশন বি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একটি ফেডারাল। অপশন সি কোয়াসি ফেডারাল। অপশন ডি রাজ্যগুলি ইউনিয়ন। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি রাজ্যগুলি ইউনিয়ন। অর্থাৎ ভারতের কোন রাজ্য যদি চায় তারা নিজে একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, তাহলে কিন্তু সে পারবে না। ঠিক আছে, এটা নিজে কোনো দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না। ভারতের অবশ্যই বলা রয়েছে কোনো একটা রাজ্য আত্মপ্রকাশ করতে পারবে না, কিন্তু হ্যাঁ চাইলে একটা রাজ্যকে ভেঙে আমরা একটা আলাদা ছোট রাজ্য তৈরি করতে পারি। রাজ্যগুলোকে ভেঙে আমরা আলাদা রাজ্য তৈরি করতে পারি, এমনকি রাজ্যগুলোকে ভেঙে আমরা বিভিন্ন জেলায় বিভক্ত করতে পারি, কিন্তু একটা দেশ হিসেবে আত্মপ্রকাশ করা কিন্তু যাবে না। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, দীর্ঘ টানা আন্দোলনের পর ভাষাগত ভিত্তিতে তৈরি করা প্রথম ভারতীয় রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু নাকি কর্ণাটক? অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশই প্রথম রাজ্য যাকে কিনা ভাষার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, দেখো অপশন কি দেওয়া রয়েছে এক্সট্রা পয়েন্টে, এই রাজ্যটিকে 1953 সালে ভাষার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তেলুগু এই রাজ্যের সরকারি ভাষা। আচ্ছা, এখান থেকে কয়েক রকমের প্রশ্ন হয়। প্রশ্ন কিরকম? আচ্ছা, আমরা জানি যে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। এটি কত সালে তৈরি হয়েছিল ভাষার ভিত্তিতে? অ্যান্সার কি হয়ে যাবে 1953 সালে। আচ্ছা, ভাষার ভিত্তিতে তৈরি হওয়া রাজ্য অন্ধ্রপ্রদেশ, সেখানে কোন ভাষা প্রচলিত? অ্যান্সার কি হবে? তেলুগু ভাষা। বুঝতে পারলে কিরকম টাইপের প্রশ্ন হয়? দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বশেষ গঠিত হয়েছিল, অর্থাৎ সবার শেষে কোনটা গঠিত হয়েছিল এটা বলা হয়েছে। দেখো অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি কর্ণাটক এবং অপশন ডি পাঞ্জাব। তো অপশন এ যেটা আছে অন্ধ্রপ্রদেশ কিন্তু কত সালে হয়েছিল? অন্ধ্রপ্রদেশ হয়েছিল 1956 সালে। এরপর রয়েছে দেখো গুজরাট, গুজরাট হয়েছিল কিন্তু 1960 সালে। এরপর আছে কর্ণাটক, কর্ণাটক হয়েছিল 1973 সালে। তারপর আছে পাঞ্জাব, পাঞ্জাব কিন্তু হয়েছিল 1950 সালে। তাহলে আমরা বুঝতে পারছি না যে কোনটি সর্বশেষ গঠিত হয়েছিল। তাহলে সর্বশেষ কোনটি গঠিত হয়েছিল? অবশ্যই কি অপশন সি কর্ণাটক হবে, তাই তো? আচ্ছা, এবার যদি প্রশ্ন আসে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বাগ্রে গঠিত হয়েছিল, এই চারটার মধ্যে সবার আগে কোনটা গঠিত হয়েছিল? অবশ্যই অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি পাঞ্জাব। পাঞ্জাব সবার আগে এই চারটার মধ্যে, আর সবার পরে হয়েছিল কে? কর্ণাটক। ঠিক আছে, বুঝতে পারলে আশা করা যায়। পরের প্রশ্ন দেখো, উত্তরাখণ্ড রাজ্যের জন্ম হয়, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যটি কবে গঠিত হয় এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ নভেম্বর বা 1 নভেম্বর 2000 সালে, অপশন বি 9 নভেম্বর 2000 সালে, অপশন সি 10 নভেম্বর 2001 সালে, অপশন ডি 1 জানুয়ারি 2008 সালে। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 9 নভেম্বর 2000 সালে। দেখো 1998 সালের 24 অক্টোবর উত্তরপ্রদেশ বিধানসভায় উত্তরপ্রদেশ পুনর্গঠন বিল পাশ হলে নতুন রাজ্য গঠনের প্রক্রিয়া শুরু হয়। এরপর দেখো 2 বছর পর ভারতীয় সংসদে উত্তরপ্রদেশ পুনর্গঠন আইন 2000 পাশ হয়। এরপর 2000 সালে 9 নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের 27তম
27তম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড রাজ্যের জন্ম হয়। তাহলে এই যে এক্সট্রা পয়েন্ট, এর মধ্যে থেকে কয়েকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা জানলাম উত্তরাখণ্ড রাজ্যে জন্ম হয় 9 নভেম্বর 2000 সালে, কিন্তু কোন রাজ্য থেকে ভেঙে বা কোন রাজ্যকে ভেঙে আমরা উত্তরাখণ্ড তৈরি করলাম? তো এটা কিন্তু হবে কি, অবশ্যই উত্তরপ্রদেশকে ভেঙে কিন্তু আমরা কি তৈরি করলাম, উত্তরপ্রদেশকে ভেঙে আমরা উত্তরাখণ্ড তৈরি করলাম। আচ্ছা, উত্তরাখণ্ড কততম রাজ্য হিসেবে ভারতের আত্মপ্রকাশ করে? অ্যান্সার কিন্তু হয়ে যাবে কত, 27তম রাজ্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর, নিচের কোন আইনটি সর্বপ্রথম, অর্থাৎ এখানে 4টা আইন দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সর্বপ্রথম সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো অপশন এ, রাজস্থান ও মধ্যপ্রদেশ অঞ্চল স্থানান্তরণ যে আইন, সেটা কত সাল? এটা কিন্তু মেইনলি হয়েছিল 1959। ঠিক আছে, এরপর দেখো বিহার পুনর্গঠন আইন, উত্তরপ্রদেশ পুনর্গঠন আইন আর মধ্যপ্রদেশ পুনর্গঠন আইন, তিনটাই কিন্তু হয়েছিল কবে, 2000 সালে। তাহলে আমরা বলতেই পারছি যে অ্যান্সার দেখলেই বলতে পারবো যে আমাদের রাজস্থান ও মধ্যপ্রদেশ কিন্তু এটা সবার আগে হয়েছিল, এই আইনটি সবার আগে পাস করানো হয়েছিল। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, কখন মাদ্রাজ রাজ্যের আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু নামকরণ হয়? অর্থাৎ আগে নাম ছিল মাদ্রাজ, এখন নামকরণ করা হচ্ছে তামিলনাড়ু। 14 জানুয়ারি 1969, 4 ডিসেম্বর 1969, 27 জানুয়ারি 1969, নাকি 16 আগস্ট 1969? তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, 14 জানুয়ারি 1969, তাই তো? ভাষাগত ভিত্তিতে প্রতিষ্ঠিত রাজ্য পুনর্গঠন আইন ফলস্বরূপ 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়। আচ্ছা, তাহলে কি মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়। এরপর দেখো পরবর্তীকালে মাদ্রাজ শহরটির নামকরণ করা হয়েছে চেন্নাই। তাহলে যদি বলা যায় যে মাদ্রাজ শহরের বর্তমান নাম কি, তাহলে কি হয়ে যাবে, চেন্নাই হয়ে যাবে। আচ্ছা দেখো এরপরে 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফার নামে পরিচিত ছিল? এই কোশ্চেনটা আমরা অলরেডি আলোচনা করেছি, তাই না? অপশন এ নাগাল্যান্ড, অপশন ডি মণিপুর, অপশন সি আসাম, অপশন ডি অরুণাচল প্রদেশ। এটাতে বরং সময় নষ্ট না করি, এটা কিন্তু অরুণাচল প্রদেশ, তাই তো? এটা আবার বলছি একবার করে, তাও শুনে নাও। 1912 সালে অঞ্চলটি আসামের একটি প্রশাসনিক অঞ্চলে পরিণত হয় এবং এর নাম দেওয়া হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, সংক্ষেপে NEFT, তাই তো? এবার 1954 সালে কিন্তু এটির নাম বদলে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, অর্থাৎ এই যে নেফা, এটা কিন্তু রাখা হয়। তো প্রথমে নেফার আগে নাম ছিল NEFT, তারপরে এটা হয় নেফা, নেফার পরে হয় আবার অরুণাচল প্রদেশ, তাই তো? আচ্ছা দেখো এরপর, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রাজ্যটিকে কি বোঝায়? অর্থাৎ জম্মু কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এটা রাজ্যটিকে কি বোঝায়, কি বোঝাতে চেয়েছে রাজ্যটিকে? অপশন এ একটি পৃথক বিচার বিভাগ, অপশন বি একটি পৃথক সংবিধান, অপশন সি একটি পৃথক প্রতিরক্ষা বাহিনী, অপশন ডি উপরের সবগুলি। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, একটি পৃথক সংবিধান। 31 অক্টোবর 2019 পর জম্মু ও কাশ্মীর আলাদা কোনো সংবিধান নেই, অর্থাৎ 31 অক্টোবর 2019 পরে কিন্তু আর্টিকেল 370টাকে তুলে নেওয়া হয়। এই জন্য বর্তমানে কিন্তু এর কোনো রকম আর এক্সট্রা পাওয়ার কিন্তু নেই। ঠিক আছে, দেখো এরপরে 17 নম্বর প্রশ্ন, রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে বা একটি নতুন রাজ্য তৈরির ক্ষেত্রে ভারতের সংবিধানকে সংসদ দ্বারা সংশোধন করতে হবে। কি বলা হয়েছে অপশন এ? অনুচ্ছেদ 107 এবং 108 অধীন প্রয়োজনীয় সরল সংখ্যাগরিষ্ঠতা। অপশন বি তে দেখো কি বলা রয়েছে, 368 অনুচ্ছেদের অধীনে উভয় কক্ষের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা। এমনকি অপশন সি তে বলা রয়েছে দেখো 368 অনুচ্ছেদের অধীন বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। আর অপশন ডি তে রয়েছে লাস্ট, যে সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদের অধীন সংশ্লিষ্ট রাজ্যের মতামত প্রাপ্তির পর বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, অনুচ্ছেদ 107 এবং 108 এর অধীন প্রয়োজনীয় সরল সংখ্যাগরিষ্ঠতা। অর্থাৎ যেটা দরকার হবে সেটা প্রয়োজনীয়, যেটা বুঝতে পারলাম প্রয়োজনীয়, আর কি বলছে সরল সংখ্যাগরিষ্ঠতা, একদম সরল ভাবে হবে, কোনো জটিল প্রক্রিয়ার মাধ্যমে না, সরল প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কিন্তু হবে। দেখো নেক্সট কি রয়েছে,
আসাম স্বীকৃত আইন 1969 নিচের কোন রাজ্য, স্ল্যাশ আছে হ্যাঁ, কোন রাষ্ট্র তৈরি করেছে? অপশন এ শুধুমাত্র মেঘালয়, অপশন বি মেঘালয় ও মিজোরাম, অপশন সি শুধুমাত্র মিজোরাম, অপশন ডি মণিপুর, ত্রিপুরা আর নাগাল্যান্ড। তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ শুধুমাত্র মেঘালয়। ঠিক আছে, দেখো 1972 সালে 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে দুটি জেলা নিয়ে মেঘালয় উৎপত্তি হয়েছে। তাহলে মেঘালয়ের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? অবশ্যই কি হয়ে যাবে? আসাম রাজ্য। ঠিক আছে, আচ্ছা মেঘালয় যখন উৎপত্তি হয়েছে তাতে কতগুলি জেলা ছিল? অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই দুটি জেলা ছিল। ঠিক আছে, দেখো 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় কত সালে? অর্থাৎ সিকিম কিন্তু আগে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য ছিল না ভারতের সংবিধান কার্যকরীর সময়, তো মেইনলি তারপরে হয়েছে 1985, 1975, 1965 নাকি 1875। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 1975। লেন্দুক দর্জির নেতৃত্বে সিকিমের নতুন সংসদ সিকিমকে কিন্তু একটি ভারতীয় প্রদেশ হওয়ার জন্য একটি বিল প্রস্তাব করে, যা তাৎক্ষণিকভাবে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়ে যায়। তারপর থেকে কিন্তু কি হয়, এই ধারাবাহিকতায় 1975 সালে কিন্তু পয়লা মে সিকিম ভারতের প্রজাতান্ত্রিক 22তম রাজ্য পরিণত হয় এবং সিকিমের রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং কি হয়, প্রজাতন্ত্রের শুরু হয়। অর্থাৎ 1975 সালের আগে কিন্তু সিকিমে কিন্তু রাজতন্ত্র চলত। যেই মুহূর্ত থেকে সিকিম ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হলো তারপর থেকে কিন্তু সিকিমের রাজতন্ত্রটা বিলুপ্ত হয়ে যায়, এমনকি সেখানেও কিন্তু প্রজাতন্ত্রের শুরু হয়। আর যদি প্রশ্ন আসে যে সিকিম কততম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে, অপশন তো নেই, সরি, এখানে হবে 22তম রাজ্য হিসেবে কিন্তু সিকিম আত্মপ্রকাশ করেছে। দেখো নেক্সট প্রশ্ন, আর এটাই আজকে শেষ প্রশ্ন 20 নাম্বার। ছত্তিশগড় রাজ্যটি 2000 সালে 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। আমরা জানলাম এটা একটা উক্তি দেওয়া রয়েছে যে ছত্তিশগড় রাজ্যটি 2000 সালে 1 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এবার কোন রাজ্য থেকে আলাদা করে এই রাজ্য তৈরি করা হয়? অর্থাৎ এই ছত্তিশগড় রাজ্যটি এটা কোন রাজ্য থেকে আলাদা হয়? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উড়িষ্যা, অপশন সি উত্তরপ্রদেশ নাকি অপশন ডি বিহার। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ। দেখো 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে স্থিত 16টি ছত্তিশগড়ি ভাষী জেলা নিয়ে এই রাজ্যে স্থাপন করা হয়। আর ছত্তিশগড়ের রাজধানী কি? রায়পুর। তাহলে আমরা দেখলাম যে ছত্তিশগড় রাজ্যটি তাহলে কোন রাজ্য থেকে বিচ্ছিন্ন করা হয়, কোন রাজ্যকে ভাঙা হয়, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কি? মধ্যপ্রদেশ। এবার ছত্তিশগড় রাজ্যটি শুরুর সময় তাতে কতগুলি জেলা ছিল? এর অ্যান্সার হয়ে যাবে কি? 16টি জেলা ছিল। ঠিক আছে, ছত্তিশগড় ভাষী জেলা। ঠিক আছে, আর ছত্তিশগড় রাজধানী আমরা জানি কি? অবশ্যই রায়পুর। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধু যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।